হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব যে পরবর্তী বৈদিক যুগের আর্যদের সামাজিক অবস্থা কেমন ছিল, কি কি পরিবর্তন ঘটেছিল। এই পরবর্তী বৈদিক যুগের যে আর্যদের সমাজ জীবন ছিল, সেই সমাজ জীবনে কি কি পরিবর্তন ঘটেছিল সেটা নিয়েই কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে দেরি না করে চলো শুরু করে দিই আজকের ক্লাসটি। দেখো, এই যে আর্যদের যে পরবর্তী বৈদিক যুগের যে আর্যদের যে সমাজ জীবন ছিল, সেখানে কিন্তু বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। তো কি কি পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল? দেখো, মূলত বলা যায় যে সেখানের কিন্তু যে পরিবারের যে কাঠামো, সেই পরিবারের কাঠামো কিন্তু মোটামুটি একই রকম ছিল। অর্থাৎ যে ঋগ্বৈদিক যুগের আর্যদের যে পরিবারের কাঠামোটি ছিল, অর্থাৎ যেমন ঋগ্বৈদিক যুগে আর্যদের যে পিতৃতান্ত্রিক পরিবার ছিল এবং যে সন্তানের উপর পিতামাতার একটা অধিকার থাকতো, তো সেই পরিবারের কাঠামোটি কিন্তু এই পরবর্তী বৈদিক যুগেও কিন্তু মোটামুটি একই রকমের ছিল। কিন্তু বাকি অন্যান্য ক্ষেত্রে কিন্তু এই পরবর্তী বৈদিক যুগে কিন্তু বিভিন্ন যে পরিবর্তন কিন্তু লক্ষ্য করা গিয়েছিল। তো কি ছিল সেই পরিবর্তনগুলি, সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো, প্রথমেই বলা যায় যে আমি প্রথমে বললাম সমাজ জীবনের প্রথম ভিত্তিতে বলা যায় পরিবার। তো পরিবারের কাঠামো সম্পর্কে বললাম যে পরিবারের কাঠামোটি কিন্তু ঋগ্বৈদিক যুগের মতোই পরবর্তী বৈদিক যুগে মোটামুটি একই রকম ছিল পরিবারের কাঠামোটি। তারপরে যেগুলির আর কি পরিবর্তন ঘটেছিল, তো সেক্ষেত্রে প্রথমেই বলা যায় যে সেখানে বর্ণ প্রথা বা জাতি বা যে বর্ণ ব্যবস্থার সেখানে কিন্তু যে বেশ কিছু কিন্তু পরিবর্তন আর কি দেখা গিয়েছিল। তো সেই পরিবর্তনগুলি কি ছিল? দেখো, যে সেখানে যে বর্ণ প্রথায় কিন্তু যে নানা পরিবর্তন দেখা গিয়েছিল। যেমন এখানে বলা যায় যে 4টি বর্ণ যে ছাড়াও কিন্তু এই যুগে নানা ক্ষুদ্র ক্ষুদ্র বর্ণের কিন্তু উৎপত্তি হয়েছিল। যেমন ঋগ্বৈদিক যুগে কি হয়েছিল, যে পেশাগত ভিত্তিতে 4টি বর্ণের কিন্তু উদ্ভব ঘটেছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এখানে কিন্তু একটা যে ছবির মাধ্যমে তোমাদেরকে কিন্তু বিষয়টি ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য আর কি এই ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ আর কি, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ঋগ্বৈদিক যুগে কি ছিল, পেশাগত ভিত্তিতে 4টি বর্ণের উদ্ভব ঘটেছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো ছবির মাধ্যমে আমরা বুঝতেই পারছি যে ব্রাহ্মণদের স্থান ছিল সবার উপরে। এদের কাজ ছিল পূজা অর্চনা, যাগযজ্ঞ, বিদ্যাচর্চা করা। তারপরে ক্ষত্রিয়দের স্থান ছিল, ক্ষত্রিয়দের কাজ ছিল দেশ শাসন, দেশ রক্ষা করা। তারপরে বৈশ্যদের স্থান ছিল, এদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য করা। এবং সর্বশেষ দেখতে পাচ্ছ যে শূদ্র, এদের আর কি কাজ ছিল এই যে উপরের যে উচ্চ 3 বর্ণ, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই 3 বর্ণের কিন্তু সেবা করা এই শূদ্রদের কাজ ছিল ঋগ্বৈদিক যুগে। এবং পরবর্তী বৈদিক যুগে কি হয়েছিল, যে নানা বর্ণ প্রথায় নানা পরিবর্তন দেখা গিয়েছিল। সেখানে কিন্তু নানা ক্ষুদ্র ক্ষুদ্র বর্ণের কিন্তু যে উৎপত্তি বা উদ্ভব কিন্তু ঘটেছিল। এছাড়াও কি রয়েছে দেখো, যে বৃত্তিভিত্তিক বর্ণভেদ ক্রমে ক্রমে কিন্তু সেখানে আর কি জন্মগত হয়ে দাঁড়িয়েছিল। এছাড়াও সব থেকে এর শিকার বেশি হয়েছিল শূদ্ররা। তাদের কিন্তু অস্পৃশ্য এবং যে অপবিত্র বলে কিন্তু মনে করা হতে থাকে। অর্থাৎ এখানে কিন্তু শূদ্রদের যে অবস্থা, সেটা কিন্তু বিপুল পরিমাণে পরিবর্তন ঘটেছিল এবং তারা কিন্তু সমাজে অস্পৃশ্য এবং অপবিত্র বলে কিন্তু পরিচিত আর কি হতে থাকে। এছাড়াও সমাজে ব্রাহ্মণ ও যে ক্ষত্রিয়দের যে উচ্চ, অর্থাৎ ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা উচ্চ আসনে কিন্তু তাদের একটা অধিষ্ঠিত হয় আর কি তারা। এছাড়াও বৈশ্য ও শূদ্র, তাদের অবস্থান কিন্তু নিচে। অর্থাৎ সমাজে ব্রাহ্মণ ক্ষত্রিয়দের অবস্থান ছিল সবার উপরে বা উপরে ছিল, এবং এই যে বৈশ্য আর শূদ্র ছিল, এদের যে অবস্থান সেটা কিন্তু নিচে ছিল। এছাড়াও বলা যায় যে এখানে যে দুটি কিন্তু যে জনগোষ্ঠী, 2 জনগোষ্ঠীর কিন্তু উল্লেখ পাওয়া যায়। যেমন ব্রাত্য এবং নিষাদ, এই দুটি গোষ্ঠীর, 2 জনগোষ্ঠীর কিন্তু উল্লেখ আমরা পেয়ে থাকি এই পরবর্তী বৈদিক যুগের যে বর্ণ প্রথায়। ঠিক আছে, তো এটাই যে এখানের যে কি কি বর্ণ প্রথায় কি কি পরিবর্তন ঘটেছিল পরবর্তী বৈদিক যুগে, সেটা সম্পর্কে কিন্তু বললাম। ঠিক আছে, নেক্সট দেখো রয়েছে যে নারীর মর্যাদা, নারীর মর্যাদা হ্রাস। অর্থাৎ ঋগ্বৈদিক যুগে কি ছিল, যে নারীর কিন্তু নারীদের যে অবস্থান সেটা কিন্তু মোটামুটি ভালো ছিল বললেই বলা হয়। কিন্তু পরবর্তী বৈদিক যুগে কি দেখা যায়, যে নারীর যে মর্যাদা সেটা কিন্তু হ্রাস পেয়েছিল। অর্থাৎ এই যে পরবর্তী বৈদিক যুগের যে আর্যদের যদি সামাজিক অবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্যের কথা বলি, সেটি ছিল কিন্তু এখানে নারীর মর্যাদা হ্রাস।
তো তাদের হচ্ছে যে ধর্মাচরণের অধিকার কমে যায়। এই ধর্মাচরণ বলতে বিভিন্ন যে ধর্মীয় রীতিনীতি যে মেনে চলা সেটাকেই কিন্তু ধর্মাচরণ বলা হয়েছে। তো সেই তাদের কিন্তু যে ধর্মাচরণের অধিকার কমে যায়, এছাড়াও বাল্য বিবাহের কিন্তু প্রচলনও কিন্তু বিপুল পরিমাণে বৃদ্ধি পায়। এছাড়াও পণ প্রথার, অর্থাৎ এই পণ প্রথার প্রসার ঘটেছিল। পণ প্রথা বলতে বোঝায় এই যে বিবাহের সময় এক পক্ষ যে এক পক্ষ অন্য পক্ষকে যে বাধ্যতামূলক অর্থ দিত সেটা বোঝাতেই কিন্তু এই পণ প্রথার কথা বলা হয়েছে। তো সেই পণ প্রথারও কিন্তু যথেষ্ট প্রসার ঘটেছিল। এছাড়াও কি পুরুষেরা কিন্তু বহু বিবাহে অভ্যস্ত হয়ে পড়েছিল, অর্থাৎ এই পরবর্তী বৈদিক যুগের সমাজে কি দেখা গিয়েছিল যে পুরুষেরা কিন্তু বহু বিবাহ করত, সেটা হতে কিন্তু দেখা যায়। এছাড়াও নারীর সম্পত্তির অধিকার খর্ব হয়েছিল। এ যুগে গার্গী, মৈত্রীর মতো যে ব্রহ্মবাদিনী নারীর কিন্তু উল্লেখ থাকলেও সাধারণভাবে নারীর মর্যাদার অবনমন ঘটেছিল, এটাতে কিন্তু কোনো সন্দেহ নেই। অর্থাৎ এই পরবর্তী যেমন আমরা দেখেছিলাম ঋগ্বৈদিক যুগে নারী স্ত্রী শিক্ষার একটা প্রচলন ছিল বা নারীর একটা যে মোটামুটি ভালো অবস্থান ছিল, কিন্তু পরবর্তী বৈদিক যুগের যে সমাজে নারীর কিন্তু যে মর্যাদা সেটা কিন্তু হ্রাস পেয়েছিল, এটাতে কিন্তু কোনো সন্দেহ নেই। আচ্ছা, নেক্সট দেখো রয়েছে হচ্ছে যে অন্যান্য পরিবর্তন, অর্থাৎ এগুলি তো ছিল প্রথমে যে পরিবারের কথা বললাম ওটা ঋগ্বৈদিক যুগে, আর পরবর্তী বৈদিক যুগে মোটামুটি কিন্তু একই রকমের ছিল বলা যায়। তারপরে বর্ণ ব্যবস্থার কথা বললাম বা যেটা বর্ণ প্রথা, সেটাও যে ঋগ্বৈদিক যুগের মতনই 4টি বর্ণের ছিল, কিন্তু 4টি বর্ণের বাইরেও কি ছিল যে ক্ষুদ্র ক্ষুদ্র বেশ কিন্তু যে বর্ণের কিন্তু উদ্ভব বা উৎপত্তিও কিন্তু ঘটেছিল। তারপরে এখানের যে নারীর মর্যাদা কেমন ছিল সেটা সম্পর্কে। এবার হচ্ছে যে আর হচ্ছে অন্যান্য কি কি পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। দেখো, প্রথমে বলা যায় যে উচ্চ বর্ণের মধ্যে কিন্তু যে শিক্ষা সেটা প্রসারিত হয়। এছাড়াও চতুরাশ্রম যে প্রথা সেটা বিধিবদ্ধ রূপ ধারণ করে পরবর্তী বৈদিক যুগে, এবং যে বলা হয়েছে এখানে যে ধানের চাষ শুরু হয়। এই পরবর্তী বৈদিক যুগে কিন্তু যে ধানের চাষ সেটা কিন্তু শুরু হয়। এছাড়াও কিন্তু যে গোহত্যা নিন্দনীয় হতে থাকে। এছাড়াও সেখানে আর কিসের কিসের ব্যবহার শুরু হয়, দেখো সেখানে হচ্ছে চিরুনি ও আয়নার ব্যবহার শুরু হয়। এছাড়াও বলা হয়েছে যে নাচ গানের সঙ্গে বাদ্যযন্ত্রের আবির্ভাব হয় ও নাট্যানুষ্ঠান যে সেটাও কিন্তু শুরু হয়। তো অন্যান্য পরিবর্তনের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন জিনিসের যে ব্যবহার শুরু হয়, এছাড়াও বিভিন্ন জিনিস সম্পর্কে কিন্তু জানতে পারলাম এখানে। যেমন দেখো, বলা যায় যে সেখানে যে চিরুনি ও আয়নার ব্যবহার শুরু হয়েছিল। এছাড়াও নাচ গানের সঙ্গে যে বাদ্যযন্ত্রের আবির্ভাব ঘটেছিল, নাট্যানুষ্ঠান শুরু হয়েছিল। তো কিন্তু পরবর্তী বৈদিক যুগের যে সমাজ সেখানে কিন্তু বিভিন্ন পরিবর্তন কিন্তু লক্ষ্য করা গিয়েছিল। অর্থাৎ ঋগ্বৈদিক যুগের সমাজে আমরা দেখেছিলাম যে পরিবারের কাঠামো সেখানে পিতৃতান্ত্রিক ছিল। এছাড়াও যে সেখানের পরিবারগুলি যৌথ ছিল। এছাড়াও যে পিতামাতার ওপর সন্তানের একটা অধিকার থাকতো। কিন্তু পরবর্তী বৈদিক যুগেরও পরিবারের কাঠামোটি একই রকমের ছিল, কিন্তু যে নারীর মর্যাদা সেখানে কি হয়েছিল, ঋগ্বৈদিক যুগে কি ছিল যে নারীর মর্যাদা মোটামুটি ভালো ছিল। সেখানে স্ত্রী শিক্ষার প্রচলন ছিল, নারীর একটা অধিকার ছিল বা তাদের হচ্ছে যে ধর্মাচরণের অধিকার ছিল। পরবর্তী বৈদিক যুগে সেটা কি হয়ে যায় যে তাদের ধর্মাচরণের অধিকার থাকে না, বাল্য বিবাহের প্রচলন বৃদ্ধি পেয়েছিল বা প্রসার ঘটেছিল। এছাড়াও পুরুষেরা কি পরবর্তী বৈদিক যুগের সমাজে কিন্তু পুরুষেরা বহু বিবাহ করতো, বহু বিবাহতে অভ্যস্ত হয়ে পড়েছিল। এছাড়াও বিভিন্ন পরবর্তী বৈদিক যুগে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র বর্ণের উৎপত্তি ঘটেছিল, এবং এই পরবর্তী বৈদিক যুগের সমাজে যে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের স্থান সবার উপরে ছিল এবং বৈশ্য শূদ্রদের যে স্থান সেটা নিচে ছিল। এছাড়াও যে বিভিন্ন যে বর্ণের ক্ষুদ্র ক্ষুদ্র বর্ণের উৎপত্তি ঘটেছিল, এবং কিন্তু শূদ্ররা এর শিকার সবচেয়ে বেশি হয়েছিল পরবর্তী বৈদিক যুগে, এবং এই তাদেরকেই কিন্তু সমাজে অপবিত্র এবং হচ্ছে অস্পৃশ্য কিন্তু বলা হয়ে থাকতো। তো পরিশেষে বলাই যায় যে ঋগ্বৈদিক যুগের তুলনায় কিন্তু পরবর্তী বৈদিক যুগের যে বর্ণ ব্যবস্থা থেকে শুরু করে নারীর মর্যাদার কিন্তু একটা হ্রাস ঘটেছিল, বিভিন্ন বর্ণের উদ্ভব ঘটেছিল, এবং কিন্তু বিভিন্ন অন্যান্য কিন্তু পরিবর্তন কিন্তু ঘটেছিল। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস, এবং ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে এই ছোট ইনফরমেশন দিতে চাই। সেটা হলো যে তোমরা যারা আর কি নোট নিতে চাইলে আর কি
সেটা হচ্ছে যে পেমেন্ট করার কিন্তু 6 ঘন্টার মধ্যে আমাদের হচ্ছে যে নোট দেওয়া হবে, একমাত্র কিন্তু রবিবার ছাড়া সেটা, ঠিক আছে? অর্থাৎ তোমরা যারা পেমেন্ট করছো তারা কিন্তু 6 ঘন্টার মধ্যে সেই নোট পেয়ে যাবে, তোমাদের নোট দেওয়া হবে শুধুমাত্র রবিবার ছাড়া। এছাড়াও হচ্ছে যে প্রতি সপ্তাহে কিন্তু একটা করে তোমাদের লাইভ ক্লাস দেওয়া হবে, সেটা কিন্তু যে সমস্যার সমাধানের জন্য, তোমাদের যে বিভিন্ন সমস্যাগুলি থাকে সেটার যে সমাধানের জন্য কিন্তু প্রতি সপ্তাহে একটা করে লাইভ ক্লাস দেওয়া হবে। এবং বাকি যে ক্লাসগুলি তোমরা পাবে সেগুলি কিন্তু সব হচ্ছে যে রেকর্ডেড তোমাদের দেওয়া হবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে কল করার সময় তোমরা আমাদেরকে যে মানে কল করবা, সেটা টাইমিংটা হচ্ছে দেখো যে সকাল 11টা থেকে হচ্ছে রাত 9টা পর্যন্ত, ঠিক আছে? কল করার আমাদের টাইমিং কিন্তু সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত। এছাড়াও হচ্ছে প্রতি সেমিস্টারে তোমরা কিন্তু যে আমাদের পেমেন্ট করো সেটা কিন্তু শুধুমাত্র একবারই পেমেন্ট করতে হবে, অর্থাৎ প্রতি সেমিস্টারে শুধুমাত্র কিন্তু একবারই পেমেন্ট করতে হবে এটা। এবং আরও একটি ছোট্ট ইনফরমেশন দিতে চাই, সেটি হলো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে, অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, একটা হচ্ছে 6295916282 এবং আরেকটা হচ্ছে 7076398606। এই দুটি নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো আজকের ক্লাস এতটুকুই ছিল, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিক নিয়ে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।